নমস্কার। স্বপ্নতাঁত স্বপ্নতাঁতের আগের ভিডিওতে পড়ছিলাম যে কবি অনন্তর ছাত্রাবাসে গিয়ে উৎসববতী অনন্তর আঁকা ঘোড়া দেখে তার খুব পছন্দ হয়েছে, তার খুব ভালো লেগেছে, সে ইমপ্রেসড হয়েছে। তাই সে অনন্তর কাছে দাবি করে যে তাকে ওই ছবি এঁকে দিতে হবে, ঘোড়ার ছবি এঁকে দিতে হবে। তখন সে ঘোড়ার ছবি আঁকার জন্য প্রয়োজনীয় কাগজ, কালি এই সমস্ত কিনবার জন্য ওরা বেরোয়। বেরিয়ে সেখান থেকে কাগজ, কালি কিনে তারা যখন ফিরে আসছিল, সে সময় রাস্তায় তারা একটা মিছিলের সম্মুখীন হয়, সর্বহারা মানুষের মিছিল। অথচ সেই মিছিলটার নেতৃত্ব দিচ্ছিল কিছু সম্পন্ন মানুষ। এটা তারা দেখছিল এবং সে বিষয়ে কিছু কথাবার্তাও এই কবিতার মধ্যে কবি অনন্ত এবং ঔপন্যাসিক অনিকেত পাত্র উভয়ই বলেছেন। সেটা চলছিল, সেখানে চলতে চলতেই আমরা আগের ভিডিওটি শেষ করেছিলাম। এখন মিছিলটা চলা অবস্থাতেই আবার আমরা ঢুকলাম পরবর্তী পাঠে। লজেশ্বরের মোড়ে গিয়ে বাঁকল যখন মিছিল সারি, গড়িয়ে গেছে ২৭ মিনিট। মাইল খানেক মানুষ সারি হেঁটে চলেছে। এদের মধ্যে কেউ কি হবে বিনয়, বাদল, দীনেশ বসু? সিধু কানুর মতো হবে? ঘোর বিবাদী জীবনপণে করবে লড়াই? ঘরে ঘরে নতুন যুগে আতুর ঘরে কেঁদে উঠুক লক্ষ লক্ষ ক্ষুদিরামের আত্মাকণা। পরাধীনতা চুপি চুপি অন্যরকম হানা দিচ্ছে। ভারত কেন বিশ্ব ব্যাংকে দেয়নি সঁপে মাথা খুঁটছে। এটাই হবে সঠিক রকম বিশ্বায়নের আঁতের কথা। স্টেশন রোডে জ্যাম লেগেছে। কাচিম এবং কেঁচোর গতি যানবাহনের। সরু রাস্তায় গাদা পসরা সাজানো আছে। পথের মানুষ জানল সবাই মিছিল গেছে। ভাবনা চিন্তা এলোমেলো উৎসবতীর। ট্রেনটা বোধহয় আর পাবে না। ঘড়ির দিকে তাকায় খালি। অনন্ত রায় ঝিমিয়ে গেছে। হঠাৎ বলে, রিক্সা দাদা, নেমে যাচ্ছি, ভাড়াটা রাখুন, না হাঁটলে ট্রেন পাবো না। হাঁটতে লাগলো দ্রুত পায়ে, গলি লাইন খুঁজে খুঁজে। হাঁটতে হাঁটতে ২১ মিনিট। খবর পেল ট্রেন যায়নি। লাইন দিল টিকিট খিড়কি। উৎসবতী টাকাটা দিল, টিকিট পেল। ট্রেন হুইসেল বেজে উঠল, ট্রেন আসছে। প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো ওরা দুজনে ভিড়ের মাঝে। উৎসবতী হাত বাড়ালো, দুটি হাতের মিলন হলো। বাষ্প চোখে তাকিয়েছিল অগাধ দুজন চার চোখেতে। ট্রেনটি এসে থেমে গেল। উৎসবতী উঠল ধীরে সবার শেষে। লাল আলোটা নেভার আগেই। ছবি আঁকার কাগজ রোলটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে প্ল্যাটফর্মে কবি অনন্ত। সবুজ আলো জ্বলে উঠল, ট্রেন ছাড়ল। সবুজ আলো নিভে গেল, হলুদ আলো জ্বলে উঠল। হলুদ আলোর ভাষা হলো ধীরে চলার। ডিজেল পোড়া কালো ধোঁয়া গন্ধ ছাড়ে কটু স্বাদের। উৎসবতী হাত বাড়িয়ে তাকিয়েছিল জানালা দিয়ে।
আগামীকাল কথা বলতে বলল ফোনে। অনন্ত রায় দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। নিথর হয়ে তাকিয়েছিল রেল লাইনের কঠিন বুকে। চোখে ঢুকলো পার্থেনিয়াম বীজগাছটার সিরিজমালা। ভাবতে লাগলো ইন্দো আমেরিকান PL 480 চুক্তির অতীত কথা। গমের ভেতর মেশানো ছিল বীজগাছটার বীজের ধারা। রেল লাইনের ধারের পড়ে গাছ হয়েছে, ছড়িয়ে গেছে অনেক দূরে। গাছের বীজ কেমন করে ছড়িয়ে পড়ে সবাই জানে। ভাবতে ভাবতে নিথর হয়ে বেরিয়ে এলো স্টেশন থেকে। কালো কোটের চেকার বাবু হাত বাড়ালেন। 3 রুপিয়ার টিকিটখানা বের করলো, হাতে দিল। হেঁটে চলল হাওয়াই চটির ধুলো পায়ে। ইতিহাসের নানা পীড়ন ধুলোবালির সঙ্গে মেশে কবির প্রাণে। মন পাখিকে মাঝে মাঝে হাসিয়ে দিল উৎসবতীর গমন তানে। রাত নেমেছে। মকরমপুর থেকে ওই ভেসে ভেসে কানে আসছে ধামসা মাদল বাজনা ধ্বনির উদ্দামতা। মাদল ধামসা পীড়ন ঠেলে তীব্র দোলায় মন ছুঁয়ে যায়। বিজলি রেখা অন্ধকারকে নীল রাঙালো। বিজলি জালের আকাশতলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল ভগ্ননীরের ছাত্রাবাসে। ইতিহাসকে বদলে দেবার সাধ্য তো নেই, কেবল পারে শুদ্ধ হতে সেই ইতিহাস স্মরণ করে। ইতিহাসের রেখার জ্ঞানে পথের রেখা ছকতে পারে। ভাবনা এসব যাতনা, এসব প্রাণপ্রান্ত। আত্মভাবনার বিশ্ব মাঝে বেঘোর হলো এলোমেলো এই গ্রামের যুবক। জীবন নিত্য বহুরৈখিক, যাতনা দাহ মর্মভেদী। যেসব মানুষ এসব ভাবে তারাই কবি। কবি মানে পদ্য অথবা গদ্য ঘোরে পংক্তিমালা লেখেন যারা, তারাই কেবল কবি হন না। কবি শব্দ ভেদনবাদী। কবি শব্দ বিবেক বুকের অন্ধকারে আলোর গোলা, সূর্য গোলা। কণা কণা আত্মদাহ ছিঁড়ে ফেলে নিজের ভেতর গর্জে ওঠা। যুগ যুগান্ত বেজে উঠে থিতিয়ে ওঠা জলের মতো। কবি কাকে বলে এ সম্পর্কে অনেকেদের একটা ক্লিয়ার ধারণা রয়েছে, যে শুধু 4টি পদ্য লাইন বা গদ্য লাইন লিখলেই যে তিনি কবি হবেন তা না। তার জীবন দর্শনটা, তার জীবন বোধটাই হলো তার কবি সত্তা। মানব ভাবনা যুগে যুগে মিশে যাচ্ছে ইতিহাসের রেখাপথে। ছুটতে ছুটতে বাঁকতে বাঁকতে মানুষ হবে এক ইতিহাস। সময় সেসব কথা বলবে। কবি কেবল ভাবনা দুটির ঝিলিক তুলে গহীন হবে। জীবন পথের কণায় কণায় জীবন কণা ঘনিয়ে ওঠে নব নব পরিরচনে। ছাত্রবাসের দরজা তালা খুলে ঢুকলো কবি এখন। আসমান আলী চলে গেছে কিচেন শালায়। চেয়ার টেনে দেয়াল জোড়া ঘোড়ার দিকে অনন্ত রায় চেয়ে রইল এক পলকে। অবশেষে চোখ বুঝল ক্লান্ত অনু। তবু ক্লান্তি চেতন বিশ্বে আটল না কো। আজ রাত্রে চিনে কালিতে আঁকবে ঘোড়া। টিমটিমিটা জ্বালিয়ে নিয়ে উঠবে ছাদে। আসমান আলীর পড়া চলছে জোরসে কদম রাতের ভিতর। CISR-এ বসবে এবার। কদিন পরেই এলিমিনেশন টেস্ট আছে ওর। ওর থালাতেই তুলে এনেছে অনুর খাবার। ঢুকে হাসলো ঠোঁট কামড়ে। আসমান, কবে যাচ্ছিস বর্ধমানে? এই বুদ্ধিতেই যাবি নাকি? আরে বল না, ভাগ নেব না। অনন্ত, আজ রাত্রে ঘোড়া আঁকবো। আঁকতে পারলে তবেই যাব। বুধ সকালে টিউশনিটা কাল পড়াবো। আসমান, হাত পা ধুয়ে খাওয়াটা সার। অনন্ত,
ঝড় উঠছে, কারেন্ট যাবে, দে ঢেকে দে, একটু জুড়োই, আর পারি না। দেখলি গেল। আসমান, আজকে আমি পড়বো না কো। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে নিয়ে ব্যালকনিতে বসেই তুই তো আঁকতে পারিস। মহিনের ঘোড়াগুলি শুনতে পারিস আমার টেপে আঁকতে আঁকতে। আমি দেখব তুই আঁকবি। অনন্ত, একটা নিম ডাল ভাঙতে হবে, চল একবার ছাদে যাবি। ডালটা এনেই গা হাত পা ধুয়ে নিয়ে খাওয়া সেরে আঁকতে বসবো। দুজনাতেই চলল ছাদে। ছাদের ওপর ঝুঁকে পড়েছে মহানিবের ঘন এক ডাল। আসমান আলী টর্চ দেখালো, অনু ভাঙল সরল নধর হাত দুয়েকের এক রিজু ডাল। সিঁড়ি ভেঙে নামলো নিচে। গা হাত পা ধুয়ে এসে খেয়ে নিল। মেঝের উপর কাগজ পেতে ভাবনা চিন্তা মাথায় নিয়ে কাগজ কালি নিয়ে বসলো আঁকার জন্য। 10:30 বেজে গেছে। জেনারেটরটা বন্ধ হলো। আসমান আলী ধরিয়ে দিল অনুর আনা বিষ্ণুপুরের কাঁচ লণ্ঠন। মেঘ কুহকে আকাশ আভা মুছে গেছে। জোনাকি প্রাণের বিন্দু আভা হেথা হোথা জ্বলছে নিভছে। কাগজগুলো উল্টোমুখী গুটিয়ে নিয়ে বসল কবি বেশ টান টান। জলে ভেজানো কাপড় থুপি বুলিয়ে দিল কাগজ ওপর। স্মরণ করল পাঁচমুড়ার এক পুয়ান সিঁদুর। দাঁতে চিবিয়ে নিমের সরল কাঠি ডোবালো চিনে কালিতে। গড়গড়িয়ে রেখার তোরে অশ্বক্ষুরের ধুলো উঠল। মেধাকুসুমে সহজ ঢঙে 18 ঘোড়ার ভিন্নমুখী সিরিজ আঁকা একে একে হয়ে গেল এমনি করেই। সারা রাতভর ঘোড়ার ছবি আঁকা হলো। সারা রাতভর নয়, আশ্চর্য, লাগলো কেবল 27 মিনিট। একে একে মেলে ধরল টেবিল উপর ঘোড়ার ছবি। চিত্রভাষার অনুগামী বিষয়ানুগ বক্তব্যতে অঙ্গাঙ্গী এক যোগ দেখা যায়। 27 মিনিটে এতগুলো ছবি আঁকা হয়ে গেল। প্রতিটি ছবির নিচের কোণে বাঁ দিকেতে নাম লিখল অনু অনু। আসমান তো চমকে গেল কাণ্ড দেখে নিজের চোখে। আসমান, তুই তো ভর্তি হতে পারতিস কলা ভবনে বি5-এ। অনন্ত, কি যে বকিস, আমার কি আর অত শত এলেম আছে। আসমান, বুধবারে যাচ্ছিস তো। অনন্ত, আঁকা যখন হয়েই গেল, না গিয়ে কি থাকতে পারি। কাল সকালেই ঘোষদা থেকে ফোন করব। আসমান, উৎসমুখী চমকে যাবে এত ঘোড়ার গতি দেখে। অনন্ত, তোর আর আমার একটা একটা 16টা পাবে উৎসবতী, কি করবে ওই জানে। ঘোড়াগুলো আজ তক্তপোষের তলায় ঢুকে খটাখট চড়ে বেড়াবে। ট্রাফিস ব্যালকনিতে গিয়ে ওরা বোধহয় শিশির খাবে, এসব ভাবনা মনে জাগছে। আসমান, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়িস। শুয়ে পড়লাম। অনন্ত, সেসব না হয় হয়েই গেল হয় গতিতে, এক লহমায়। এই যে হলো, কি করে আজ ঘুমাই বল না। ঘোড়াগুলো যে টক বগাচ্ছে নারীর ভেতর। আসমান, দু চোখ বুজে ভাবতে ভাবতে ওদের নিয়ে তুই চলে যা নিঝুম অন্ধ মরুর পথে। ঘোড়া মরীচিকা দেখতে দেখতে ঘুমিয়ে যাবি। অনন্ত, এত কথাও জানিস যে তুই। এমন কথা বলিসনি তো আর কখনো। তোর মনেতেও এত রূপক ব্যঙ্গদোলা বাচ্চা ছিঁড়ে এত কথাও জানিস যে তুই। এমন কথা বলিসনি তো আর কখনো। তোর মনেতেও এত রূপক ব্যঙ্গদোলা বাচ্চা ছিঁড়ে।
আসমান উত্তর দিচ্ছে, বাচ্চ ব্যঙ্গ অত বুঝি না, মনেতে এলো বলে ফেললাম। সব সময় ভাবনা চিন্তা করেই কথা বলতে হবে কেন কেবল? বুকের কথা মনের ভাষায় নিজের মতো করে বললাম। অনন্ত বলছে, বেশ করেছিস। মনের কথা মনের মতো করে বলাই নিখিল সত্য। সত্য জুড়েই মৌল দিশা। ইতিহাসের ঘটনাগুলো নিখিল মানব মনের সত্যে মিলে যায় না। কত কথা তুলে রাখলাম, দেখব আমি মরীচিকা অন্ধ পথে, দেখব আমি মরুর পথে ঘোড়া ছুটিয়ে। চক্ষু তারার অন্ধকারের বিন্দু বিন্দু তারার ভিতর চড়ে চড়ে চোখের তারায় ভোর খেলে যায়। ভোরের কোকিল একা একা ডেকে চলেছে নিরালা প্রাণে। সোম সকালে পড়াতে গেল নিচু বাংলোয়। এলোমেলো দিন কাটালো ঘোড়া দেখেই, লিখলো একটা দীর্ঘ রোকা উৎসবতীর হাতে দিতে। বিকেলবেলা 4টে নাগাদ ঘোষদা থেকে কথা বলল উৎসবতী মনের সাথে। বুধবারেতে যাবেই জানিয়ে দিল। মঙ্গলবারেও পড়িয়ে এলো শ্যামবাটিতে। দেখতে দেখতে সন্ধেবেলা কেটে গেল। লাইব্রেরিতে কাগজপত্র পড়ে টোরে বই খাতাতে মন বসে না। গ্রীষ্মাবকাশ কাটার ঠিক 25 দিনের মাথায় আছে অনুর বিএড এর শেষ পরীক্ষা। তাহলে 6 নম্বর পর্ব, স্বপ্নতাতে 6 নম্বর পর্ব পড়ে শেষ করলাম। এখন অনন্ত রায়ের সঙ্গে, কবি অনন্ত রায় ওরফে অনু, তার সঙ্গে ওরফে অনিকেত পাত্র, তার সঙ্গে এই স্বপ্নের তাঁত বুনন আমরা করে চলেছি আমাদের দক্ষতা অনুযায়ী। আমরা যেটুকু পারি। আমরা তো আর অনন্ত রায় নই, আমরা অনিকেত পাত্রও নই। আমরা সাধারণ পাঁচমিশালি পাঁচফোড়ন টাইপের মানুষ। আমরা আমাদের মতো করে স্বপ্নের তাঁত বুনছি। সেই তাঁত অত ভালো হবে না, আপনার ওই ধনেখালি মতো অত ভালো তাঁতের শাড়ি আমরা হয়তো বুনতে পারবো না। এমনি পাতি গ্রাম ঘরে অনেক লোক বুননের কাজ করে, হয়তো ততটা ভালোও পারবো না, হয়তো আরও একটু খারাপ মানের হবে। যেটুকু হবে সেটুকুই হবে। তো পরের দিন আবার স্বপ্নতাতের 7ম পর্ব নিয়ে পড়তে বসবো। দেখা যাবে 7ম পর্বটা কত বড়, সেখানে কি কি ঘটনা ঘটে না ঘটে এসব দেখা যাবে। এখন এই পর্যন্তই। নমস্কার।